হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আর আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও ছাড়ি। মনে থাকে যেন রাত 9টা। আর একটা কথা শুনে রাখো, তোমরা যে যেখানেই থাকো না কেন রাত 9টা বাজলেই কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, কারণ এই চ্যানেলে সব ভিডিও ইয়াং ব্যান্ডের ভালো লাগার মতো ভিডিও দিয়ে থাকি। তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তাড়াতাড়ি বেল আইকন অন করে নাও, নয়তো ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঘুম ভাঙল দরজার আওয়াজে। কেউ ডাকতে এসেছে। এই বাড়িতে আমার ঘুম ভাঙায় কার এত বড় সাহস? এক মুহূর্তেই রাগ মাথায় চেপে গেল। কে? দরজার ওপার থেকে মৃদু গলায়, বাবা, আমি জাহ্নবী। আপনার চালু? জাহ্নবী মানে আমার নতুন বৌমা। নতুন মানে একেবারে গতকাল ফুলসজ্জা হয়েছিল ওদের। বাড়ির আলো, হাসি, কোলাহল সব এখন নিভে গেছে, কেবল গন্ধটা রয়ে গেছে গোলাপের, আতরের আর এক অদ্ভুত অচেনা নারীত্বের। চোখ খুলে দেখি পাশে অসীমা ঘুমিয়ে আছে। ও আমার স্ত্রী, বয়স পেরিয়েছে 50, তবু চোখে মুখে এখনো শান্ত সৌন্দর্য। কিন্তু এখন ওর মুখে এক ক্লান্তি, এক দীর্ঘ নিঃশ্বাস। মনে হয় জীবনের ভারে ক্লান্ত হয়ে গেছে অনেক আগে থেকেই। চাদরটা টেনে ওকে ঢেকে দিলাম। দরজা খুলে দাঁড়াতেই সামনে জাহ্নবী। ভেজা চুল, কপালে সিঁদুর, নতুন শাড়ি, হাতে একটা ট্রে, তাতে জলের গ্লাস, চায়ের কাপ আর দুটো সুগার ফ্রি বিস্কুট। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। ওর গলার কাছে ভিজে চুল লেগে আছে। ওই সামান্য ভিজে অংশে সকালের আলো পড়ছে। আমি চোখ ফিরিয়ে নিলাম। ধন্যবাদ বৌমা, চা রেখে দাও। ও মৃদু হাসল। মা বলেছিলেন আপনি চিনি খান না, তাই। আমি মাথা নেড়ে দরজা বন্ধ করলাম। কিন্তু দরজা বন্ধের পরেও চায়ের গন্ধটা থেকে গেল ঘরে। আর তার চেয়েও গভীরভাবে থেকে গেল একটা অনুভূতি, যেন এই ঘরে এখন অন্য কেউ নিঃশব্দে উপস্থিত। দুপুর নাগাদ বৃষ্টি নামল হঠাৎ। বাড়ির পেছনের নারকেল গাছগুলো দুলছে। আর জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে জাহ্নবী বারান্দায় কাপড় তুলছে। ওর শাড়ি ভিজে গেছে হালকা বৃষ্টিতে। ওর চুলগুলো পিঠে লেগে আছে। আর ওর হাতের চুরির শব্দটা যেন এই বাড়ির নিস্তব্ধতার ভেতর এক অদ্ভুত সুর তুলছে। আমি টানা তাকিয়েছিলাম, নিজেও জানতাম না কতক্ষণ। যখন ওর চোখ আমার চোখে পড়ল, তখন হঠাৎ একটা ঝড় বয়ে গেল ভেতর দিয়ে। ও এক মুহূর্ত থমকে গেল, তারপর চুপ করে কাপড়গুলো নিয়ে ভেতরে চলে গেল। আমি নিজের মুখে হাত বুলিয়ে নিলাম। কি করছিস রোহিত? এটা ঠিক না গি? কিন্তু মানুষ তো সবসময় নিজের মনকে বোঝাতে পারে না। আর মনটা তখনই জিদ ধরে যখন নিষিদ্ধ কিছু স্পর্শ করে। রাত 9টার সময় সবাই একসঙ্গে খেতে বসল। ছেলে রাজর্ষি, নতুন বউ জাহ্নবী, অসীমা আর আমি। জাহ্নবী পরিবেশন করছে, আর রাজর্ষি ফোনে ইউটিউব খুলে গল্প এক্স চ্যানেলের ভিডিও দেখতে ব্যস্ত। তুমি একটু বসো না, আমি বললাম। ও চমকে তাকালো, তারপর হেসে বলল, না বাবা, আমি খেয়ে নিয়েছি। আপনাদের দেখি গু। আমি চুপ করে গেলাম, কিন্তু আমার চোখ গিয়েছে ওর হাতে। পাতলা আঙুল, নরম চামড়া, কানে হালকা দুলের ঝুলে পড়া আলো। ও জানে না আমি দেখেছি ওকে, তবু ওর গাল লাল হয়ে উঠল। রাতে ডায়েরি খুলে লিখলাম, আজ প্রথমবার বুঝলাম সময় যদি কখনো মানুষের বিরুদ্ধে না যায়, তবে হয়তো এই মেয়েটার দিকে তাকিয়ে থাকাটাই অপরাধ হতো না। আমি রোহিত, বয়স 50, অথচ আজ মনে হচ্ছে আমি আবার 20 বছরের ছেলেটা হয়ে গেছি। পরের দিন সকালে অসীমা স্কুলে চলে গেল। রাজর্ষিও অফিসে বেরোল। বাড়িতে শুধু আমি আর জাহ্নবী। চা বানিয়ে ও নিয়ে এলো। আপনি কি গল্প লিখেন? আমি অবাক, তুমি জানলে কিভাবে? ও বলল, আপনার ঘরে বই দেখি, আর ডায়েরিটা খোলা ছিল। খুব সুন্দর হাতের লেখা গু। আমি হেসে ফেললাম। তুমি পড়েছ? ও চুপ। চুপের মানে কখনো না, কখনো হ্যাঁ, আমি জানি। বিকেলেও বলল, বাবা, আপনি চুপচাপ থাকেন কেন? আমি বললাম, বয়স বেড়েছে গিউ। ও মৃদু হাসল, বয়স কমে গেছে বলে তো মনে হয় গি। সেদিন প্রথমবার ওর চোখের দিকে সরাসরি তাকালাম। সেই চোখে কোনো ভয় ছিল না,
ছিল একরাশ আলো, একরাশ অবাধ্যতা। রাত নামল ধীরে। জানলার বাইরে বৃষ্টি, ভেতরে ঘর জুড়ে অদ্ভুত এক নীরবতা। অসীমা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। রাজর্ষি বন্ধুর বাড়ি। ড্রয়িং রুমে টেবিল ল্যাম্পের আলোয় বসে আছি আমি। জাহ্নবী এসে বলল, বাবা, চা দেব? আমি মাথা নেড়ে বললাম, বসো। ও বসল আমার সামনে। দুজনের মাঝখানে শুধু এক কাপ ধোয়া ওঠা চা। চায়ের গন্ধে, আলোয়, বৃষ্টির শব্দে আমাদের মধ্যে তৈরি হলো এক নীরব সেতু। বৃষ্টি থেমে গেছে আগের দিনের, কিন্তু জানলার ধারে বসলে এখনো ভেসে আসে একরাশ ভেজা মাটির গন্ধ। আর তার সঙ্গেই ভেসে আসে ওর গলার আওয়াজ, বাবা, আজ বিকেলে আপনি চা খাবেন? এই কি আপনি শব্দটা এখন রোজ শুনি, কিন্তু প্রতিবারই মনে হয় এই একটিমাত্র শব্দের ভেতর কত শত অনুভব লুকিয়ে আছে। সেই দিনটা ছিল একেবারে নিস্তব্ধ দুপুর। অসীমা স্কুলে, রাজর্ষি অফিসে, বাড়িতে শুধু আমি আর জাহ্নবী। ও বলল, আপনি লেখেন কেন বাবা? আমি বললাম, লিখলে মন শান্ত হয় গি। ও জানালার ধারে দাঁড়িয়েছিল। সূর্যের আলো ওর মুখে লেগে পড়ছিল। মন কি এত অশান্ত হয় আপনার? আমি একটু হেসে বললাম, কখনো কখনো গু। ওর কণ্ঠে নরম কৌতূহল। আমারও হয় জানেন, আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু বলতে পারি না কারো কাছে গি। ওর এই একটিমাত্র বাক্য আমার ভিতরটা যেন কেঁপে উঠল। কেউ যদি নিজের অজান্তেই বলে ফেলে, আমারও হয় সেটা আসলে এক নিঃশব্দ হাত বাড়ানো। বিকেলে আমি লিখতে বসেছিলাম, ডায়েরিতে কয়েকটা লাইন। আজ জাহ্নবী বলল, ওরও মন খারাপ হয়। আমি জানি এমন মানুষ কেবল বলা মাত্র নয়, ওর চোখেও একটা গল্প আছে গি। আমি কলম রাখলাম, আর হঠাৎই দরজায় হালকা শব্দ। ও দাঁড়িয়ে, বাবা, এই নাও চা, রেখুনা ঠান্ডা হয়ে যাবে গু। আমি হাসলাম, তুমি চা বানাও খুব ভালো। ও চুপ করে বসে পড়ল আমার পাশে। টেবিল ল্যাম্পের আলোয় আমাদের ছায়া পড়ল একসাথে। ও মৃদু গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি খুব রাগী মানুষ গো। কেন এমন ভেবেছিলে? আপনার চোখে খুব একরাশ শান্তি, কিন্তু সেই শান্তির নিচে একদম অন্যরকম মানুষ লুকিয়ে আছে মনে হয় গি। ওর কথা শেষ হতেই আমি একটু থেমে তাকালাম। ওর চোখে ভয় ছিল না, বরং ছিল একরাশ কৌতূহল আর অদ্ভুত মায়া। সেই রাতেই ডায়েরিতে লিখেছিলাম, কিছু সম্পর্ক থাকে যাদের কোনো নাম নেই। জাহ্নবী আমার বৌমা, কিন্তু ওর চোখে তাকালে মনে হয় ও যেন কোনো অতীত থেকে ফিরে আসা এক পরিচিত মুখ, যাকে আমি বহু বছর ধরে চিনি অথচ চেনা হয়নি গি। পরের দিন সকালে অসীমা বলল, রোহিত, তুমি একটু জাহ্নবীকে নিয়ে বাজারে যাবে তো? ও জায়গা চেনে না গি। আমি চুপ করে মাথা নেড়ে উঠলাম। বাজারে ও আমার পাশে হাঁটছিল। ওর হাঁটার ভঙ্গি, ওর কথা বলার ধরন, সব কিছুতেই একটা সরলতা। আর সেই সরলতার মাঝেও অজান্তে ছুঁয়ে যাওয়া কোনো আকর্ষণ। ও একটা চুড়ি দোকানে থামল। বলল, এই রংটা কেমন? আমি বললাম, লালটা ভালো। ও হেসে বলল, মা বলেন আপনি রং বোঝেন না গি। আমি মৃদু হেসে বললাম, তোমার শাড়ির সঙ্গে মানাবে বলেই বলেছিলাম গো। ও চুপ। তারপর একটু নিচু গলায় বলল, ধন্যবাদ গু। সে কি ধন্যবাদ, এর ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছিল। বাজার থেকে ফেরার পর অসীমা ব্যস্ত হয়ে গেল রান্নায়। জাহ্নবী বসেছিল বারান্দায়, আর আমি বই হাতে নিয়ে ঠিক সামনাসামনি চেয়ারে। ও বলল, বাবা, আপনি কাউকে ভালোবেসেছেন কখনো? প্রশ্নটা অপ্রস্তুত করে দিল। আমি থেমে গেলাম, তারপর ধীরে বললাম, সবাই কোনো না কোনো সময় ভালোবাসে জাহ্নবী গু। ও হেসে বলল, আর এখন? আমি বললাম, এখন কেবল মনে রাখি, ভালোবাসা মানে মানুষকে দূরে রেখেও যত্ন নেওয়া গি। ওর চোখে এক বিন্দু জল ঝিকিয়ে উঠল। ও হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলেনি। রাতের দিকে আকাশে আবার হালকা বৃষ্টি। অসীমা ঘুমিয়ে, রাজর্ষি এখনো ফেরেনি। জানালার ধারে বসে আছি আমি। ও এসে বলল, বাবা, আপনি ঘুমোচ্ছেন না? না, ঘুম আসছে না গে। ও পাশে দাঁড়িয়ে, আমি জানি না কেন, কিন্তু আপনি একদম একা হয়ে যান বাবাগু। আমি বললাম, সবাই একা হয়, কেউ চুপ করে থাকে, কেউ চা খায়। ও মৃদু হাসল, তাহলে চা খাই দুজনে? ও চা আনলো, দুজনের মাঝে আবার সেই টেবিল ল্যাম্পের আলো। চায়ের ধোঁয়া উঠছে।
আর সেই ধোয়ার ফাঁক দিয়ে চোখে চোখ পড়ে যাচ্ছে বারবার। কথা নেই, কিন্তু মনে হচ্ছিল আমাদের নীরবতাই যেন কথার চেয়ে জোরালো। সেই রাতে ডায়েরিতে লিখেছিলাম, আজ আবার ওর চোখে তাকালাম। কোনো সীমা পার হয়নি, তবু মনে হলো এক অজানা রেখা আমরা ছুঁয়ে ফেলেছি। সম্ভবত এটাই সেই মুহূর্ত যেখানে নিষিদ্ধতা জন্মানো যেতে পারে কি। পরের দিন সকালবেলা ওর হাসির শব্দে ঘর ভরে গেল। অসীমা বলছিল, জাহ্নবী, তুমি ঘরটা কত সুন্দর করে সাজিয়েছ, যেন নতুন করে ঘরটা হয়েছে গি। ওর হাসি শুনে মনটা শান্ত হল, কিন্তু সেই শান্তির ভেতরেও কোথায় যেন এক হালকা শিরশিরে অনুভব লুকিয়েছিল। একদিন দুপুরে রাজর্ষি হঠাৎ অফিস থেকে ফিরে বলল, বাবা, কাল আমি বাইরে যাচ্ছি কনফারেন্সে। 3 দিন লাগবে কি? অসীমা খুশি, বেশ তো, যাও। আমি শুধু মাথা নেড়ে বললাম, সাবধানে থেকো। কিন্তু ভেতরে কোথাও একটা ভয় কাজ করছিল। 3 দিন মানে 3টা সন্ধ্যা, 3টা সকাল। আর সেই সময়টায় বাড়িতে থাকবে শুধু আমি, অসীমা আর জাহ্নবী। সেই রাতেই জানালার পাশে বসে রইলাম। বাইরে হালকা বৃষ্টি, ভেতরে নিস্তব্ধতা। জাহ্নবী বারান্দায় এসে দাঁড়াল, চুপ করে, কিছু না বলেই। আমি শুধু বললাম, ঠান্ডা লাগবে বৌমাগু। ও ধীরে বলল, না, ঠান্ডা বলে কিছু নেই আমার। ভালো লাগছে। আপনি থাকলে ভয় লাগে না গি। আমার ভেতরে কিছু কেঁপে উঠল, কিন্তু মুখে কিছু বললাম না। শুধু চোখে চোখ মিলল এক মুহূর্তের জন্য। আর মনে হলো যেন এই নীরবতা আমাদের দুজনকে একই ছায়ার নিচে বেঁধে ফেলেছে। রাজর্ষি সকালে বেরিয়ে গেল, ব্যাগ কাঁধে, মুখে ব্যস্ততার ছাপ। অসীমা দরজার সামনে দাঁড়িয়ে হাত নেড়ে বলল, ঠিকঠাক থেকো বাবাগু। আমি কেবল বললাম, ফোন করো যেন গু। ও চলে যেতেই বাড়ির ভেতরটা হঠাৎ যেন ফাঁকা হয়ে গেল। যে বাড়িতে এতদিন এত কোলাহল, সেই বাড়ি এখন নিঃশব্দ। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম আর বারান্দার দিকে তাকিয়ে দেখি জাহ্নবী চুপচাপ জামা কাপড় গুছিয়ে বারান্দার দড়িতে মেলছে। হালকা বাতাসে ওর চুলগুলো দুলছে। সূর্যের আলো ওর কপালের সিঁদুরে পড়ে ঝিকিয়ে উঠছে। মনে হলো এই নিস্তব্ধ বাড়িতে ওর উপস্থিতিই যেন একমাত্র জীবন্ত শব্দ। বেলা গড়িয়ে দুপুর। অসীমা বলল, আমি একটু স্কুলে যাচ্ছি, আজ ছোট একটা মিটিং আছে গি। আমি মাথা নেড়ে বললাম, যাও। ও চলে যেতেই বাড়িতে রইলাম শুধু আমি আর জাহ্নবী। চায়ের কাপ হাতে বারান্দায় এসে ও বলল, বাবা, আপনি বই পড়েন না আজকাল? আমি হাসলাম, পড়ি, কিন্তু মন বসে না গি। ও চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর বলল, মন বসে না কেন? হয়তো বয়সের জন্য। ও হেসে বলল, বয়স কখনো কারো মন কেড়ে নিতে পারে না বাবা। মন তো তখনই জেগে ওঠে যখন কেউ তাকে দেখতে পায়। ওর কথায় নাড়ানার মতো একরাশ নরম উষ্ণতা ছিল, যা যেন হালকা বাতাসের মতো গায়ে ছুঁয়ে গেল। সেই রাতে ডায়েরিতে লিখলাম, আজ প্রথমবার ও এমন করে কথা বলল। শব্দে কোনো সীমা ছাড়ায়নি, কিন্তু অর্থের ভেতর বলছিল অন্য কিছু। মনে হচ্ছে আমার ঘরের আলো আধারে এবার নতুন ছায়া নড়ছে গু। দ্বিতীয় দিন সকাল। বৃষ্টি পড়ছে টুপটাপ, আকাশ মেঘলা। অসীমা সকালে স্কুলে চলে গেছে, আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। জাহ্নবী এসে বলল, বাবা, ভিজবেন না গি? আমি হাসলাম, বৃষ্টি দেখতে ভালো লাগে গি। ও বলল, আমারও। দুজন পাশাপাশি দাঁড়ালাম। বৃষ্টির গন্ধে, ভিজে মাটির ঠান্ডায় আমাদের নীরবতা যেন আরও ভারী হয়ে উঠল। ওর শাড়ির প্রান্ত বাতাসে ছুঁয়ে গেল আমার হাতের পাশে। কিছু বলিনি, শুধু মনে হলো এই ছোঁয়া যেন অনিচ্ছাকৃত হলেও কিছু রেখে গেল ভেতরে। দুপুরে ও রান্না করছিল, আমি পাশের ঘরে বই পড়ছিলাম। ও ডাকল, বাবা, আপনি লবণটা একটু দেখে বলবেন ঠিক আছে কিনা। আমি গেলাম রান্নাঘরে। ওর কপালে হালকা ঘাম, মুখে হাসি। ওর হাত থেকে চামচ নিয়ে চেখে দেখলাম, একটু কম। ও হেসে বলল, আমি ভেবেছিলাম তাই। আমরা দুজনেই হাসলাম, কিন্তু সেই হাসির ভেতরে লুকানো ছিল একরাশ অজানা শান্তি। রাতে অসীমা ফোন করল, আজ একটু লেট হবে, স্কুলে কাগজপত্র আছে কি। আমি বললাম, বেশ গু। চুপচাপ বসেছিলাম সোফায়। জাহ্নবী বলল, বাবা, একটা গল্প বলবেন? আমি অবাক, গল্প? ও হেসে বলল, আপনার জীবনের গল্প গু। আমি কিছুক্ষণ ভেবে বললাম, গল্প মানে তো সুখ দুঃখের যোগফল। আমি বলবো, তুমি শুনবে তো?
ও বলল, আমি শুনবই গি। তখন আমি শুরু করলাম। একসময় খুব লেখাপড়ায় মন দিতাম, তাছাড়া বাংলা চটি বই পড়তাম সারাক্ষণ। তারপর সংসার হলো, কাজ এলো, সময় গেল, কিন্তু লেখা হারিয়ে গেল। ও চুপচাপ শুনছিল, চোখে আলো ছিল, আর ঠোঁটে নরম হাসি। আপনার চোখে এখনো সেই গল্পও আছে বাবাগু। আমি তাকিয়ে বললাম, তুমি কেমন করে জানো? ও হেসে বলল, চোখে যা দেখি সেটা কখনো মিথ্যে হয় না গি। সেই রাতে ডায়েরিতে লিখলাম, জাহ্নবীর চোখে আলো আছে, কিন্তু সেই আলোর নিচে ছায়া আরো ঘন হয়ে উঠছে। আজ মনে হলো আমি আর ও দুজনেই একে অপরের ভেতরে হারিয়ে যেতে শুরু করেছি, অথচ কেউ তা স্বীকার করতে পারছে না গি। তৃতীয় দিন, রাজর্ষি ফেরার দিন। সকালে ওর ফোন এলো, বাবা সন্ধ্যায় পৌঁছে যাব। আমি বললাম, ভালো। চা খেতে বসেছিলাম বারান্দায়। জাহ্নবী এসে বলল, বাবা আপনি চুপ করে আছেন আজ, কিছু হয়েছে? আমি বললাম, না কিছু না গি। ও বলল, আমিও জানি কিছু একটা হয়েছে আপনার। আপনি হয়তো বলবেন না, কিন্তু বুঝিই। আমি তাকিয়ে রইলাম। ওর চোখে মিশে থাকা সেই একরাশ আলো, সেই চেনা স্নেহ, সেই মায়া, সব মিলিয়ে এক অদ্ভুত টান তৈরি করল। আমি বললাম, কিছু কিছু অনুভূতি থাকে বৌমা, যা থাকা মানে অপরাধ নয়, কিন্তু প্রকাশ করলে সব শেষ হয়ে যাবে। ও ধীরে মাথা নেড়ে বলল, আমি জানি বাবা, তাই আমি কিছু বলবো না। শুধু চাই আপনি জানুন আমি কৃতজ্ঞ। এই 3 দিনে আপনি আমাকে যে শান্তি দিয়েছেন, সেটা হয়তো কেউ কখনো দেবে না গি। ওর গলায় সেই নরম, আন্তরিক কম্পন শুনে বুকটা ভরে উঠল। সন্ধ্যায় রাজর্ষি ফিরে এলো। বাড়ির কোলাহল, হাসি, আবার ব্যস্ততা, সবকিছু আগের মতো হয়ে গেল। কিন্তু আমার ভিতরটা আর আগের মতো নেই। রাতের ডায়েরিতে শেষ লাইন লিখলাম, 3 দিন, মাত্র 3টি দিন, কিন্তু সেই 3 দিনের নীরবতাই আমার জীবনের সবচেয়ে দীর্ঘ গল্প হয়ে রইল। ছায়ার নিচে আলো জ্বলে উঠেছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। দরজার পাশে দাঁড়িয়ে রাজর্ষির হালকা গলা, বাবা আমি এসেছি গু। রোহিত যেন আচমকা ধাক্কা খেল। 3 দিন পর রাজর্ষি ফিরে এসেছে অফিসের কাছ থেকে। ঘরটা তখনও জাহ্নবীর ছোঁয়ায় ভিজে, চায়ের হালকা গন্ধ, সাদা শাড়ির ভাঁজে চুলের রেশমি ছায়া, আর সেই অনুচ্চারিত উত্তাপ যেটা গত 3 দিন ধরে ওদের দুজনের মাঝে নির্বেশ শ্বাস নিচ্ছিল। রোহিত এক মুহূর্তে নিজেকে গুছিয়ে নিল। বুকের ভেতরে কেমন যেন ছটফটানি, অথচ মুখে নিস্পৃহ ভাব। জাহ্নবী নিচে নেমে গেল রাজর্ষির পছন্দের কফি বানাতে। কফির মগে ফেনা উঠছে, আর ওর চোখে লেগে আছে রোহিতের সেই শেষ দৃষ্টি, একটা শব্দহীন বিদায়, অথচ তার ভেতর লুকিয়েছিল কত অজস্র না বলা কথা। রাতের খাবারে সবাই একসাথে। রাজর্ষি উৎসাহভরে নিজের কাজের গল্প বলছে, মা হেসে যাচ্ছেন, অথচ রোহিতের কানে শব্দগুলো পৌঁছাচ্ছে না। তার চোখ মাঝে মাঝে স্থির হয়ে পড়ছে জাহ্নবীর আঙুলে, যেভাবে ও জলপাত্র ধরছে, কিংবা পাতলা সোনালি চুরির টুংটাং শব্দে টেবিল কাঁপছে। ওর মনে হয় এই টেবিল, এই আলো, এই সংসার, সবই যেন একটা মুখোশ। আসল অনুভবগুলো যেন কোথাও চাপা পড়ে আছে একটা দৃষ্টির দেয়াল এর আড়ালে। রাত গভীর হলে রাজর্ষি ঘরে ঢুকে দরজা লাগালো। ওর গলার হাসি, বউয়ের কানে ফিসফিসে কিছু বলার শব্দ, সবই স্পষ্ট শোনা যায় পাশের ঘর থেকে। রোহিত বালিশে মুখ গুজে রাখে, অথচ মন যেতে চায় ঠিক সেই ঘরের দিকে। একটা অদ্ভুত হিংসা, আবার ততটাই অনুশোচনা। রোহিত ভাবে, এই বৌমা, যাকে ঘরের ছোটরাও দিদি বলে ডাকে, সেই মেয়েটির প্রতি তার আকর্ষণ কেন এতটা গভীর হচ্ছে? সে কি শুধু জাহ্নবীর সৌন্দর্য, নাকি সেই নরম আচরণ, সেই নিষিদ্ধ স্পর্শহীন স্নেহ, যা তাকে প্রতিদিন অজান্তে টেনে নিয়ে যাচ্ছে আরও ভেতরে? পরদিন সকালবেলা রাজর্ষি আবার বেরিয়ে গেল। গাড়ির শব্দ থেমে যেতেই বাড়িটা নেমে এলো এক নীরবতায়। জাহ্নবী ছাদে শুকোতে দিল ধুতি। রোহিত চুপচাপ দাঁড়িয়েছিল জানালার পাশে, নিচে তাকিয়ে। দুজনের চোখ হঠাৎ এক হলো, মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই মুহূর্তে যেন সব কিছু থেমে গেল। কোনো কথা নয়, কোনো স্পর্শ নয়, শুধু দৃষ্টি। একটা দেয়াল, কিন্তু তার ভেতর লুকিয়ে জ্বলছে অগ্নি। জাহ্নবী মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ওর বুকের ভেতরেও কিছু একটা নড়েচড়ে উঠল, যা ও নিজেও অস্বীকার করতে পারল না। রোহিতের ঠোঁটে একটুখানি নিঃশব্দ হাসি। সে জানে, এই দৃষ্টির দেয়াল যতই উঁচু হোক, একদিন না একদিন এর ওপাশের আগুন আলো হয়ে উঠবেই। অন্ধকার ঘরটার কোণে যেন বাতাসেও আগুনের গন্ধ। জাহ্নবী জানে না, কিন্তু সেই গন্ধে আজ ঘুমোবে না কেউ। রাতটা ছিল শান্ত। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু একটা ঘর জেগে আছে, রোহিতের ঘর।
জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে, মেঝেতে পড়ছে যেন সাদা রক্তের রেখা। রোহিত টেবিলের পাশে বসে আছে, সামনে খোলা ডায়েরি। পাতার উপর লেখা কিছু এলোমেলো শব্দ, দৃষ্টি, আগুন, অপরাধ। কিন্তু কলমটা থেমে আছে। মনে হচ্ছে হৃদয়ের ভিতরে যা বলছে তা ভাষায় ধরা যায় না। 3 দিন ধরে জাহ্নবীর সঙ্গে একটিও কথা বলেনি রোহিত। ইচ্ছে করেই না। কথা বললে নিজেকে হারিয়ে ফেলবে জানে। কিন্তু নীরবতা যেন আরও জড়িয়ে ধরছে। জাহ্নবীর উপস্থিতি এখন বাতাসের মতো, না ছুলেও অনুভব করা যায়। রান্নাঘরে ওর হাসির শব্দ, উঠোনে বসে চুল শুকানোর গন্ধ, সকালের প্রার্থনায় ওর ঠোঁটের ধ্বনি, সব কিছু রোহিতের ভেতর এক অজানা আলো জ্বেলে রাখছে। সেই আলো সুন্দর নয়, পবিত্রও নয়, ওটা এক রক্তের মতো আলো, নিষিদ্ধ তবু উষ্ণ। রাজর্ষি এই কদিনে খুব ব্যস্ত হয়ে পড়েছে অফিসে। প্রতিদিন সকালে বেরিয়ে রাতে ফেরা। আর এই ফাঁকে বাড়ির প্রতিটি মুহূর্ত যেন ধীরে ধীরে রোহিত আর জাহ্নবীর দৃষ্টির খেলায় ভরে উঠছে। চোখে চোখ পড়লে ওরা চমকে যায়, আবার পরের মুহূর্তেই দৃষ্টি নামিয়ে নেয়, কিন্তু মন নামাতে পারে না। একদিন দুপুরে বৃষ্টি পড়ছিল। আকাশ ঘন মেঘে ঢেকে, বারান্দার কোণে হাওয়া বইছে। জাহ্নবী কাপড় তুলতে গিয়ে পিছলে পড়ে গেল। রোহিত ছুটে গিয়ে ওকে সামলে ধরল। এক মুহূর্তের জন্য দুজনের শরীর খুব কাছাকাছি চলে এলো, তবু ছোঁয়া নয়, শুধু নিঃশব্দ কম্পন। দুজনেই থেমে গেল। সময় যেন থেমে রইল সেই ভিজে মুহূর্তে। ধন্যবাদ, জাহ্নবী ফিসফিস করে বলল। রোহিত কেবল মাথা নেড়ে ঘরে ঢুকে গেল, কিন্তু বুকের ভেতর তীব্র ঢেউ থামল না। রাতের দিকে রোহিত নিজের ঘরে বসে ভাবল, এই টানটা যদি ভুল হয় তবে কেন এত সত্যি লাগে? অসীমা পাশের ঘরে ঘুমাচ্ছে, তবু রোহিতের মনে এখন শুধু জাহ্নবীর চোখ। ওর চোখে একরকম ছায়া আছে, আর সেই ছায়ার ভেতর একটা আলো, যেটা রোহিতকে প্রতিদিন আরও দহন করে। পরদিন সকালে রাজর্ষি কাজের ব্যস্ততায় বেরিয়ে গেল। জাহ্নবী রান্নাঘরে চা বানাচ্ছিল। রোহিত চুপচাপ এসে দাঁড়ালো দরজার পাশে। চায়ের কাপে উঠছে হালকা বাষ্প। জাহ্নবী তাকিয়ে দেখল, চোখে বিস্ময়, ঠোঁটে নীরবতা। রোহিত ধীরে বলল, তুমি জানো তোমার চোখে রোদ আর অন্ধকার একসাথে থাকে? জাহ্নবী চমকে উঠল, কিন্তু কিছু বলল না। বাষ্পে ভরে উঠল ঘর। সেই মুহূর্তে দুজনের চোখে এক নীরব স্বীকারোক্তি ফুটে উঠল। শব্দে নয়, দৃষ্টিতে বলা, আমরা জানি এটা ভুল, তবু এই আগুনের ছায়া থেকে পালানো সম্ভব নয় কি? চায়ের কাপে ফেনা ভেসে উঠল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু মাটিতে এখনো গন্ধ রয়ে গেছে। ঠিক তেমনি ওদের মনে রয়ে গেল এক নিষিদ্ধ আবেগের গন্ধ, যেটা একদিন আলো হয়ে ছড়িয়ে পড়বে। রক্তের মতো উষ্ণ, কিন্তু নিঃশব্দ। দরজার পাশে ঘড়ির কাঁটা এগোতে থাকল। আর তাদের দৃষ্টি জুড়ে উঠল সেই দেয়াল, যার ওপাশে শুধু আলো। আর সেই আলো রক্তের মতো লাল। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।